হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। এনডেম স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিন্নাত মাইশা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য আমার এই চ্যানেলটির সাথে তোমরা অবশ্যই যুক্ত থাকো। আমি এই চ্যানেলে অ্যাকাউন্টিং এর যাবতীয় সকল ধরনের বোর্ড প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব। তাই এই ধারাবাহিক ক্লাসগুলোর ডেইলি আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখো। তো আজকের ক্লাসে আমি পড়াবো এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের রেওয়ামিল অধ্যায়ে চট্টগ্রাম বোর্ড 2023 সালের 7 নং অঙ্কটি। তো প্রথমে আমি এখানে একটা উদ্দীপকটা তুলে নিয়েছি, যে উদ্দীপকটা আমাদের লাগবে। এর পাশে আমি কিন্তু প্রশ্নসমূহ তুলে নিয়েছি। তো ফার্স্ট হচ্ছে মূলধন। মূলধন দেওয়া হচ্ছে কত? 93,000 টাকা। প্রাপ্য হিসাব 80,000 টাকা। সাধারণ সঞ্চিতি 15,000 টাকা। মজুদ পণ্য 31/1/2022 হচ্ছে 20,000 টাকা। অর্থাৎ এটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য, অর্থাৎ এটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। এরপর আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি 1300 টাকা। পণ্য বিক্রয় 1,13,000। অনাদায়ী সুদ 2,000 টাকা, অর্থাৎ বকেয়া সুদ যেটা। হ্যাঁ, স্থায়ী সম্পদ 49,000 টাকা। ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ তোমার ব্যাংকে যত টাকা ছিল তুমি তার থেকেও বেশি কি করেছো? উইথড্র করেছো। হ্যাঁ, এটাকে বলা হয় ওভারড্রাফট, মানে অতি জমাতিরিক্ত। 27,700 টাকা। দফতর খরচ 10,000 টাকা। উত্তোলন দেওয়া আছে 50,000 টাকা। প্রদেয় হিসাব দেওয়া আছে 25,000 টাকা। মজুদ পণ্য 31/12/2022, এটা কিন্তু সমাপনী। তো দেওয়া আছে কত? 30,000 টাকা। অনাদায়ী পাওনা দেওয়া আছে 5,000 টাকা। পণ্য ক্রয় 50,000 টাকা। বীমা খরচ 5,000 টাকা। নগদ তহবিল 31/12/2022 দেওয়া আছে 14,000 টাকা, অর্থাৎ সমাপনী নগদ তহবিল। সম্ভাব্য দায় 1,000 টাকা। 5% বিনিয়োগ 50,000 টাকা। 10% ঋণ 60,000 টাকা। কথা আমাদেরকে বলা হয়েছে শামীম ট্রেডার্স এর যে দফাগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ যে দফাগুলো, এখানে রেওয়ামিলে কিছু দফা বা এন্ট্রি আছে যেগুলো আমরা রেওয়ামিলে আসবে না, তো তার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। কথা আমাদেরকে বলা হয়েছে উপযুক্ত খতিয়ান উদ্ধৃত সমূহ নিয়ে একটি রেওয়ামিল তৈরি করো। অর্থাৎ আমরা একটা রেওয়ামিল তৈরি করবো, অর্থাৎ ডেবিট ক্রেডিট দিয়ে। গতে আমাদেরকে বলা হয়েছে শামীম ট্রেডার্স এর চলতি সম্পদ ও চলতি দায়ে পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ প্রথমে আমরা চলতি সম্পদ বের করব, তারপর চলতি দায়ের পরিমাণ বের করব। চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে আমরা পার্থক্যটা নির্ণয় করে ফেলতে পারবো। তো প্রথমে আমরা 7-এর কটা সলভ করব। 7-এর কটা আমাদেরকে বলা ছিল শামীম ট্রেডার্স এর যে দফাগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করার জন্য। দেখতে পাচ্ছি মজুদ পণ্য 31/12/2022। আমরা জানি সমাপনী বস্তু কি হয় না? রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। অন্যদিকে প্রারম্ভিক টাকা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। তো এখানে সমাপনী বস্তু দেওয়া আছে, প্রারম্ভিক টাকা কোথাও দেওয়া নেই। তাহলে মজুদ পণ্য 31/12/2022 কত দেওয়া আছে আমাদেরকে? 30,000 টাকা। এরপর সম্ভাব্য দায়। সম্ভাব্য কোনো কিছুই, কোনো অঙ্কে, হিসাব বিজ্ঞানের যে কোনো অঙ্কে সম্ভাব্য বলে কিছু নাই, কোনো কিছু সম্ভাব্য নেই। ঠিক আছে, তাইলে সম্ভাব্য দায় রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। আছে 1,000 টাকা, এটা যোগ করে আসে 31,000। তো এটাই হচ্ছে আমাদের কয়ের উত্তর। এটা খুবই সহজ, শুধু একটু আইডেন্টিফাই করতে হয় যে কোনটা বসবে। তো বন্ধুরা, এখন আমরা সলভ করব 7-এর খ। 7-এর খতে আমাদেরকে বলা হয়েছে এই যে শামীম ট্রেডার্স এই প্রতিষ্ঠান, এর যে হিসাবগুলো দেওয়া আছে এবং টাকাগুলো দেওয়া আছে, এগুলো দিয়ে আমরা 1 ডিসেম্বর 2022 তারিখের জন্য কি করব? একটা রেওয়ামিল প্রস্তুত করব। তো চলো আমরা রেওয়ামিল প্রস্তুত করি। তার আগে আমাদের যে দুইটা জিনিস অ্যাড হবে না, আমরা এটাকে ক্রস দিয়ে দিই। আমাদের দুইটা জিনিস অ্যাড হচ্ছে না। তো প্রথমে আছে মূলধন, আমরা 1 লিখবো ক্রমিক নঙে। আমরা এখানে ক্রমিক নং, হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, অর্থাৎ 5টা ঘর হবে। রেওয়ামিলে কয়টা ঘর হবে? 5টা। 1 নম্বরে আমাদেরকে বলা হচ্ছে মূলধন। তো এর আগের ক্লাসে কিন্তু আমি দেখিয়েছি যে সম্পদ ডেবিট পাশে কি কি বসে। ডেবিট পাশে বসে সম্পদ
এবং ব্যয় সমূহ। আর ক্রেডিট পাশে বসে দায় এবং আয় সমূহ। এখানে মূলধন, তবে বলেছি কি দায় দুইটা ভাগ আছে, একটা হচ্ছে আন্তদায়, একটা হচ্ছে বহির্দায়। আন্তদায়ের মধ্যে আন্তদায় হচ্ছে মালিকের আর বহির্দায় হচ্ছে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান হইতে পারে সেটা। তো এখানে মূলধন, মূলধন কিন্তু হচ্ছে মালিকের, তাহলে মালিক কোথায়? আন্তদায়। দায় কোথায় বসে? ক্রেডিট পাশে। কত টাকা? 93,000 টাকা। 2, প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কি সম্পদ না? তাহলে প্রাপ্য হিসাব কোথায় বসবে? ডেবিট পাশে বসবে। 80,000। প্রাপ্য হিসাব মানে দেনাদার, হ্যাঁ, যার থেকে আমি টাকাটা পাবো, অর্থাৎ যার থেকে টাকাটা পাবো এর মানে কি ওটা আমার জন্য সম্পদ। ঠিক আছে। সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতিও কিন্তু মালিকের একটা সঞ্চিতি করে রাখা, তো এটাও কিন্তু আমাদের দায়ের মধ্যেই পড়ে, অর্থাৎ এটা হবে ক্রেডিট পাশে। আমরা যেরকম নগদ তহবিল শুনেছি একটা ফান্ড, তো সেরকম সাধারণ সঞ্চিতও কিন্তু একটা ফান্ড, এটা কিন্তু মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে মানে মূলধনটাই ক্রেডিট পাশে রয়েছে। চার, চার বলা হয়েছে কি মজুত পণ্য 1/1/2022। যেহেতু এটা 1/1/2022 অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য, তাই এটা সম্পদ। সম্পদ কোথায় বসে? ডেবিট পাশে বসে। 20,000 টাকা। এরপর আমাদের দেওয়া হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে বিপরীত ব্যয়, অনাদায়ী পাওনার উল্টাটা। তাহলে অনাদায়ী পাওনা যদি ডেবিট হয়, অনাদায়ী পাওনার সঞ্চিতি কি হবে? 1300 হবে। আর একটা কথা মনে রাখবে, সকল ধরনের সঞ্চিতি কোথায় বসে? ক্রেডিট টাকা, সেটা হোক সাধারণ সঞ্চিতি, সেটা হোক অনাদায়ী পাওনা সঞ্চিতি, সেটা হোক দেনাদারের ভাট্টা সঞ্চিতি, শুধুমাত্র পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট পাশে বসে। আর সকল ধরনের সঞ্চিতি দেখলে তুমি নির্দ্বিধায় সেটা ক্রেডিট পাশে বসাই দিবা। আচ্ছা, এরপর আমাদেরকে দেওয়া হচ্ছে পণ্য বিক্রয়। খুবই সহজ, পণ্য বিক্রয় যেহেতু আয় হয়েছে, আয় ক্রেডিট পাশে বসে। 1,13,000। নেক্সট দেওয়া আছে অনাদায়ী সুদ। এটা কি হচ্ছে? বকেয়া আয়। এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে প্রথম 2 অক্ষর যদি মিল থাকে তাহলে কি হবে? সেটা চলতি দায় হবে। তোমরা এখানে দেখো বকেয়ার মধ্যে ব, আয়ের মধ্যে অ, মিল আছে? যদি মিল না থাকে সেটা কি হবে? চলতি সম্পদ বা চলতি সম্পদ। সকল ধরনের সম্পদ কোন পাশে বসে? ডেবিট পাশে বসে। তাহলে অনাদায়ী সুদ কি হবে? 2,000 টাকা ডেবিট পাশে হবে। এরপরে 8, স্থায়ী সম্পদ। এখানে বলার কিছু নাই, সকল ধরনের সম্পদ কোথায় বসে? ডেবিট পাশে বসে। 49,000 টাকা। 9, 9 হচ্ছে কি ব্যাংক জমাতিরিক্ত। যেহেতু আমি ব্যাংক থেকে জমার অতিরিক্ত কি করছি? অর্থ উত্তোলন করছি, তাই আমার লিয়াবিলিটিস কি হচ্ছে? বাড়তেছে। অর্থাৎ এই যে প্রতিষ্ঠান থেকে আমি কি নিয়েছি? দায় আমার সৃষ্টি হয়েছে, প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার ফলে যে দায় সৃষ্টি হয়েছে, যার জন্য আমাদের দায় কোথায় বসে? ক্রেডিট পাশে বসে। তাহলে কত হবে এখানে? ব্যাংক জমাতে একটু 27,700। 10, দফতর খরচ। খরচ যেহেতু, খরচ কি ব্যয়, ব্যয় মানে খরচ, তাহলে এটা কোথায় বসে? ডেবিট পাশে বসে। তাহলে 10,000 টাকাটা কোথায় বসবে? ডেবিট পাশে বসবে। এরপর হচ্ছে 11, উত্তোলন। উত্তোলন কিন্তু মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে, মালিকানা সত্ত্বকে হ্রাস করে। যেহেতু মূলধন, মালিকানা সত্ত্ব কি ক্রেডিট না? তো যেহেতু মালিকানা সত্ত্বকে হ্রাস করছে উত্তোলন, তাহলে উত্তোলন কি হবে? ডেবিট হবে। তাহলে 50,000 টাকা। কিন্তু উত্তোলনও বসবে, হ্যাঁ, আমরা উত্তোলনও লিখতে পারি। প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব মানে হচ্ছে পাওনাদার, অর্থাৎ আমার দায়, বহির্দায়। হ্যাঁ, তাহলে এটা কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে। 25,000 টাকা। 13, এটা বসবে না। অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা হচ্ছে আমাদের এক ধরনের ব্যয়, অর্থাৎ অনাদায়ী পাওনা হচ্ছে যে পাওনাটা আমি এখনো দেনাদার থেকে কি পাইনি, হ্যাঁ, আদায় করতে পারিনি, তাইলে আমাদের জন্য ব্যয়। তাহলে অনাদায়ী পাওনা যেহেতু ব্যয়, তাইলে বসবে কোথায়? ডেবিট পাশে। 14,
পণ্য ক্রয়, পণ্য ক্রয় যেহেতু ব্যয় হয়েছে কোথায় বসবে? ডেবিট পাশে বসবে। 15। বীমা খরচ, বীমা খরচ দেওয়া হচ্ছে 5,000 টাকা, যেহেতু এটা খরচ তাই এটা ডেবিট পাশে বসবে। 16। নগদ তহবিল 31/12 সকল ধরনের সমাপনী টাকা আসবে, কিন্তু প্রারম্ভিক টাকা আসবে না, যেহেতু এটা 31 অর্থাৎ সমাপনী তাই এটা আসবে। কত যাচ্ছে? 14,000 টাকা। এরপর সম্ভবত আসবে 5% বিনিয়োগ। 17। বিনিয়োগ কোথায় বসে? সম্পদের পাশাপাশি, তাহলে সম্পদ কি? ডেবিট। বিনিয়োগও কিন্তু আমাদের জন্য একটা সম্পদ হিসেবে কাজ করে। হ্যাঁ। 18। 10% ঋণ। আমরা বুঝতে পারছি ঋণ মানে কি? দায়। দায় কোথায় বসে? ক্রেডিট পাশে বসে। 60,000 টাকা। এখন আমরা সবগুলোকে যোগ করব, ডেবিট পাশের টাকাটা যোগ করব এবং ক্রেডিট পাশের টাকাটা যোগ করব। তো 80, 20, 2 এগুলো যদি আমরা যোগ করি আমাদের আসে 3,35,000 টাকা। ক্রেডিট পাশেরটাও যদি আমরা যোগ করি আমাদের আসে 3,35,000 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর মোট। হ্যাঁ। তো 7 গত আমাদেরকে বলা হয়েছে চলতি সম্পদ আর চলতি দায়ের পার্থক্য নির্ণয় করার জন্য। জানবো যে চলতি সম্পদ কি। চলতি সম্পদ হচ্ছে যে সম্পদ গুলাকে তুমি 1 বছরের মধ্যে তরল সম্পদ বা নগদ অর্থে কি করতে পারবে? রূপান্তর করতে পারবে, অর্থাৎ সেটা একদম স্বল্প সময়ের জন্য হয়। এরপর হচ্ছে চলতি দায়। চলতি দায় কি? অর্থাৎ যে দায়ের অর্থ তুমি নিয়েছো ধার করে, সেই দায়ের অর্থ তুমি 1 বছরের মধ্যে কি করতে পারবে? পরিশোধ করতে পারবে। তো এটাই হচ্ছে চলতি সম্পদ আর চলতি দায়ের সংজ্ঞা। তো এখন আমরা ওইরকম চলতি সম্পদ আর চলতি দায়গুলো এখান থেকে খুঁজে বের করব। প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব আমাদেরকে কত দেওয়া আছে? 80,000 টাকা। অনাদায়ী সুদ, যেহেতু এই অনাদায়ী সুদ আমরা জানছি যে সকল ধরনের বকেয়া আয় কোথায় বসে? চলতি সম্পদের মধ্যে বসে। তাহলে অনাদায়ী সুদ কত? 2,000 টাকা। এরপর আছে আমাদের নগদ তহবিল 31/12/2022 কত দেওয়া আছে? 14,000 টাকা। যেহেতু এটা একটা কি নগদ টাকার ফান্ড, ঠিক আছে। এরপরে মজুদ পণ্য 31/12/2022, যেহেতু এটা সমাপনী মজুদ পণ্য তাই এটা অবশ্যই কোথায় আসবে? চলতি সম্পদের মধ্যে আসবে। তাহলে এই যে 4টা অ্যামাউন্ট এটাকে আমরা যোগ করব, যোগ করলে আসে 1,26,000 টাকা। এটা হচ্ছে আমাদের চলতি সম্পদের পরিমাণ। এখন আমরা নির্ণয় করবো চলতি দায়। চলতি দায়ের মধ্যে কি কি আছে? প্রথমে আছে আমাদের কি ব্যাংক জমাতিরিক্ত। কত দেওয়া আছে? 27,700। অর্থাৎ আমরা ব্যাংক থেকে অতিরিক্ত অর্থ উত্তোলনের ফলে আমার দায় সৃষ্টি হয়েছে এবং দায়টা 1 বছরের মধ্যে কি করতে হবে? পরিশোধ করতে হবে। এরপর দেওয়া আছে কি প্রদেয় হিসাব। 25,000 টাকা। আচ্ছা, অর্থাৎ পাওনাদার সৃষ্টি হয়েছে যে দায়ের অর্থ আমরা 1 বছরের মধ্যে পরিশোধ করতে পারবো। তাহলে এই দুটো যোগ করলে আসে 52,700 টাকা। অঙ্ক কিন্তু এখানে শেষ না, আমাদেরকে পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ 1,26,000 থেকে আমরা 52,700 টাকা বাদ দিব, আমাদের আসবে 73,300 টাকা। আর এটাই হচ্ছে আমাদের কি পার্থক্য। এই অঙ্কটা কিন্তু খুবই সহজ, একটু ট্রিক্স এন্ড টিপস ছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদিও বা না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং কমেন্টে তোমার যে সমস্যা থাকবে সেটাও তুমি জানাতে পারো, তাহলে আমি নেক্সট ওইটার উপর ক্লাস নিব। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ আমি কুমিল্লা বোর্ড 2023 সালে রেওয়ামিলের অধ্যায়ের অঙ্ক নিয়ে আসবো। তো তোমাদের কাজ হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখা, যাতে আমি যে কোনো সময় ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় এবং তোমাদের যে সমস্যাটা উদ্ভূত হয়েছে সেটা যাতে তোমরা সহজেই কি করতে পারো? সমাধান করে ফেলতে পারো।
এবং অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কোন ধরনের সমস্যা ফেস করছো, আমি তাইলে ওইটার উপর ভিডিও বানিয়ে নিয়ে আসবো। তো ঠিক সময় দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।